এনসিপির মাননীয় আহ্বায়ক গদা নাহিদকে উত্তম মধ্যম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সারাদিন সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে শিক্ষার্থীদেরকে পিটিয়ে রাতে গিয়েছিল হিরো সাজার জন্য। এখানে দেখতে পাচ্ছি তাদের উপর কিভাবে আক্রমণ করা হচ্ছে এবং সর্বশেষ নাহিদ সহ তাদের কি হয় আপনারা দেখতে পারেন। এদিকে আজ আবারও কঠিন তুপের মুখে পড়ে নাহিদ ইসলাম সহ সবাই। শিক্ষার্থীরা ভয়াবহ রূপে কেঁপেছে পুলিশ সেনাবাহিনীর বিষয়ে। ডক্টর ইউনূস আতঙ্কে আছেন সবকিছু সামাল দিতে। কি হবে এইবার দেশে? আন্দোলনে উত্তাল বাংলাদেশ, পায়ের নিচে মাটি নেই অবৈধ ক্ষমতা দখলকারী ডক্টর ইউনূস এবং তার কুশীলবদের। ডক্টর ইউনূস অন্য কারোর হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে। আমার মনে হয় ডক্টর ইউনূসের সময় খুব কাছাকাছি। জনগণ হয়তো এমন হতে পারে তাকে জুতার মালা দিতে পারে, ডক্টর ইউনূসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে। এখানে হয় খুব একটা ভালো কিছু হবে, আর নয় খুব একটা খারাপ কিছু হবে। আজকে আমি যা বলছি হয়তো আপনাদের কাছে খুব অবিশ্বাস্য হতে পারে, যে সময়ের অপেক্ষা, অর্থাৎ ইউনূসের পতন অনিবার্য, এটা যেমন সময়ের অপেক্ষা, শেখ হাসিনার প্রত্যাবর্তন সেটাও সময়ের অপেক্ষা। সারা দেশে এনসিপি নেতাকর্মীদের ভয় ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। জুলাই পদযাত্রার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে শেখ হাসিনার দল, এমনকি 2 সপ্তাহের মধ্যে মাঠে নামারও ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাই বা ছাত্ররাই যে শেষ কথা নয় তা প্রমাণ করে দিয়েছে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা বা এনসিপির শীর্ষ নেতৃত্ব, তারা যে নিজেদেরকে সর্বা মনে করত এবং তাদের মধ্যে যে একটা অহংবোধ তৈরি হয়েছিল, বাংলাদেশে আর কোনো ছাত্র শক্তি নেই তাদেরকে চ্যালেঞ্জ জানানোর মতন। বিগত 1 বছর ধরেই দেশের নামমাত্র রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস, কিন্তু তিনি জানেন যে তিনি নিজেও হয়তো তার নিয়ন্ত্রণে নেই। হ্যাঁ, অনেকে এটা সরাসরি বলতেছে বর্তমান সরকার ডক্টর ইউনূস তার নিজের নিয়ন্ত্রণে নেই। অন্যদিকে এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করতেছে। দর্শক শ্রোতা, বিমান দুর্ঘটনা বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা মানে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে যায়। আপনারা দেখেছেন সচিবালয়ে তারা ভাঙচুর করে, অনেক কিছুই করে। পুলিশ সেনাবাহিনী তাদের কিন্তু মুখোমুখি পাল্টা দেওয়া হয়। এবং আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে নাহিদ ইসলাম সহ আরও যারা সার্জিস হাসনাত, তাদের উপর কঠিন প্রভাব পড়তেছে এবং তারা কিন্তু বিপদের মুখে পড়তেছেন। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে ডক্টর ইউনূস মানে বর্তমান সরকার, তিনি এক প্রকার আতঙ্কে রয়েছেন। দেশের মধ্যে যে এই অস্থিতিশীল পরিবেশ হয়েছে, এই অস্থিতিশীল পরিবেশগুলো কিভাবে স্বাভাবিক হবে এবং এইসব কেন হচ্ছে, আপনারা সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। দেশের সর্বশেষ আপডেট। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। হই হই রই রই, হই হই রই রই, গদা নাহিদ গেলি কই, গদা নাহিদ গেলি কই। প্রিয় দর্শক, স্লোগানটা কেমন লাগতেছে আপনাদের? চমৎকার না? প্রথমে যে ভিডিওটা দেখলেন আপনারা, দৌড়ানোর ভিডিও, কয়েকজন সামনে দৌড়াচ্ছিল, এটা কারা জানেন? বাংলাদেশ জাতীয় চিলড্রেন পার্টি এনসিপির মাননীয় আহ্বায়ক জনাব গোপাল ভাঁড় গদা নাহিদ। তো গদা নাহিদকে গতকাল উত্তম মধ্যম দিয়েছে শাহবাগ আন্দোলনরত শিক্ষার্থীরা। সারাদিন সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে শিক্ষার্থীদেরকে পিটিয়ে রাতে গিয়েছিল হিরো সাজার জন্য, হিরোইজম দেখানোর জন্য। মানে মানে বলে না যে চুররে বলে চুরি কর আর গেরস্থরে বলে সামাল দে, প্রহরা দে, ঠিক তেমনটাই। মানে পুলিশ সেনাবাহিনীকে পিটাইছে, আবার সন্ধ্যার পর সাধারণ শিক্ষার্থীদেরকে ভালোবাসা দিতে গিয়ে একদম উত্তম মধ্যম খাইছে। একটা ভিডিও দেখবেন, দেখেন। একদম এই গালে একটা, এই গালে একটা, এই গালে একটা, এই গালে একটা, এরকম গুইনা 6 থেকে 7টা থাপড় মারছে গালে এনসিপির মাননীয় আহ্বায়ক, আগামীর প্রধানমন্ত্রী জনাব নাহিদ ইসলাম উর্ফে গদা নাহিদ, উর্ফে গোপাল ভাঁড় নাহিদ, উর্ফে পেট মোটা নাহিদ। প্রিয় দর্শক, এরা নাকি করবে দেশ শাসন, এ নাকি হবে দেশের প্রধানমন্ত্রী। এরা নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচনে 400 আসনের মধ্যে 300 আসনে জয়ী হয়ে সংসদে সরকার গঠন করবে। সেটাই বলেছিল গত কয়েকদিন পূর্বে নাসিরউদ্দিন পাটোয়ারি। আবার গতকালকে কুমিল্লার সমাবেশে একই কথা বলেছে ডারবি নাসির। আগামীতে এনসিপির নেতৃত্বে সরকার গঠন হবে। তো ভাইয়া, তুমি কি দিয়ে সরকার গঠন করবা ভাইয়া? তোমার কয়জন লোক আছে ভাইয়া? এরকম বাটপার নেতা আওয়ামী লীগেও কিছু ছিল। কর্মীর জায়গায় কর্মী নাই, নেতার জায়গায় নেতার ঠিক নাই। মানে 10টা-5টা কর্মী নিয়ে মানে হাতের মধ্যে মাইক্রোফোন পাইলে একদম লম্বা লম্বা বক্তব্য দিয়ে ফাটায় ফেলতো, ছিঁড়ে ফেলতো, এটা করবো সেটা করবো, খেয়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো। আওয়ামী লীগের মধ্যে এরকম বাটপার কিছু নেতা ছিল। এমনটা নেতা বিএনপির মধ্যেও কিন্তু আছে। ভাইবেন না যে বিএনপির মধ্যে নাই, বিএনপির মধ্যেও আছে। মাইক্রোফোন হাতে পাইলে ছিঁড়ে ফেলবো, খেয়ে ফেলবো, কেটে ফেলবো, মেরে ফেলবো, কিন্তু ইউনূসের সামনে গিয়ে খায় মুলার জুস। এইটা হচ্ছে গিয়ে বিএনপির চরিত্র। তো এরাও ঠিক যেই মুহূর্তে আপনার কুমিল্লাতে হাসনাত আব্দুল্লাহ
বিশাল বক্তব্য দিচ্ছে। আপনি বিএনপি করেন আমার সমস্যা নাই, জামাত করেন সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগের সাথে সখ্যতাকে আমরা মেনে নিব না। আপনি বিএনপি হতে পারবেন, আপনি জামাত হতে পারবেন, কিন্তু আপনি আওয়ামী লীগ হতে পারবেন না। মানে আওয়ামী লীগের নাম শুনলেই একটা কষা কষা অবস্থা শুরু হয় এদের মধ্যে। কি একটা অবস্থা ভাই, কি একটা পরিস্থিতি, দেশটা কোথায় গিয়ে দাঁড়াইছে। এদিকে এক জুলাই যুদ্ধারে মাইরা বাকেট মাকেট ছুড়ে ফেলছে, মুখের স্ট্রাকচার শেপ ম্যাপ একদম এবড়ো বানাই দিছে। এবং পাবনাতে জুলাইয়ের যে বাটপার গুলা শহীদ হয়েছে, মানে মরছে আর কি, বেটিকুলাস প্ল্যানের শিকার হয়েছে 7.6 দিয়া, এদের একটা স্মৃতিসৌধ বানাইছিল বা স্মৃতিস্তম্ভ টাইপের একটা কিছু বানাইছিল। এটা এই যে মাইলস্টোন ইস্যুতে যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতেছে, সরকারের শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে একাধিক ইস্যু নিয়ে এরা ভেঙে ফেলছে। সারা দেশে গতকাল এই ইস্যুগুলো ঘটেছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এদের পরিণতি কোথায় গিয়ে ঠেকবে, কোথায় গিয়ে দাঁড়াবে? হাসনাত আব্দুল্লাহ পেছনে 10টা লোক নাই ভাই, কিন্তু কথার মধ্যে ভাই এমন ভাই ভোকাল টিউন ভাই, এমন উচ্চ বাচ্চ বিনিময় করে ভাই মনে হয় দেশটাকে কিনে ফেলছে। মনে হয় দেশের অর্ধেক মালিক হাসনাত সার্জিস গংরা। তাদের যে আব্বা, তাদের নেতা নাহিদ ইসলাম তো আহ্বায়ক, তার মানে সে তাদের আব্বা, তার সন্তান, তাদের আব্বা বেধরক পিটানি খাইলো, থাপড় খাইলো শাহবাগে। তাদের সন্তানদের লম্বা লম্বা ভাষণ শুনলে আমার হাসি পাই জানি। আমি কেমন জানি কমেডি হয়ে যাচ্ছি দিন দিন। মানে আমি চেষ্টা করতাম রাজনৈতিক বিশ্লেষণ করার, কিন্তু আমি জানি মানে রোস্টার হয়ে যাইতেছি, মানে রোস্টিং করতেছি আমি। আমার হাসি আসে ভাই, আমি কি করবো বলেন? আমার প্রত্যেকটা এদের কর্মকাণ্ড দেখার পর আমার এত হাসি আসে, আমি ভিডিওতে সেটা প্রকাশ না করে থাকতে পারি না। এটা আমার একটা বাজে অভ্যাসে পরিণত হইতেছে, আমি বুঝতেছি। যদি অনেকে বিরক্ত হবেন কিনা জানি না। দর্শক, গতকালকে যে থাপড়গুলা লেগেছে গালে, খেয়েছে নাহিদ ইসলাম, এটা দেখার পর আপনাদের কি অনুভূতি, আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের সেই অনুভূতি, সুপ্ত অনুভূতি আমাদের কাছে ব্যক্ত করবেন কমেন্ট বক্সে। আপনাদের জন্য কমেন্ট বক্স তো সবসময় উন্মুক্ত ছিল, আর উন্মুক্ত আছে, কোনো রেস্ট্রিকশন নাই, যা ইচ্ছে তাই বলতে পারেন। আর দেখা যাক আগামী সংসদ নির্বাচন আদৌ হয় কিনা, এবং তারা 400 আসনের মধ্যে 300 আসন পেয়ে জয়যুক্ত হয়ে সংসদে প্রবেশ করে দেশের বাকি টুপকি মারতে পারে কিনা দেখা যাক। ভালো থাকবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাই বা ছাত্ররাই যে শেষ কথা নয় তা প্রমাণ করে দিয়েছে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা বা এনসিপির শীর্ষ নেতৃত্ব, তারা যে নিজেদেরকে সর্বা মনে করত, এবং তাদের মধ্যে যে একটা অহংবোধ তৈরি হয়েছিল, বাংলাদেশে আর কোনো ছাত্র শক্তি নেই তাদেরকে চ্যালেঞ্জ জানানোর মতন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সেই চ্যালেঞ্জটি জানিয়ে দিল এবং প্রমাণ করলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের বাইরেও আরো অনেক ছাত্র শক্তি রয়েছে যারা যে কোনো সময় ফুঁসে উঠতে পারে ন্যায্যতার ভিত্তিতে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গত 1 বছর যারা নিশ্চুপ ছিলেন, অবজার্ভ করছিলেন সবকিছু, তারা এখন মুখ খুলতে শুরু করেছেন। নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রের সংস্কার, মার্কিন শুল্ক নীতি চাপ, অর্থনৈতিক অবস্থার গুমট পরিস্থিতি, যে মব ভায়োলেন্স বা মব ইনজাস্টিস, অনাকাঙ্ক্ষিত নানান ধরনের ইস্যু, এসব বিষয়ে সরকারের প্রতি চরম আস্থার সংকট তৈরি হয়েছে চারিদিকে। সরকারের 2 জন উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে, এর আগেও অনেক উপদেষ্টা পদত্যাগের দাবি উঠেছিল, কিন্তু কেউ কারোর কথায় কোনো ধরনের তোয়াক্কা করছে না। শিক্ষা সচিবকে সরিয়ে নেওয়া হলো তার পদ থেকে, রাত 3টার সময় এসএসসি পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়ার মধ্যে দিয়ে। তাহলে শিক্ষা উপদেষ্টা কেন সরতে হবে না? এবং বড় অদ্ভুত যুক্তি এই সব উপদেষ্টাদের, মানে আগেকার রাজনৈতিক সরকারের মন্ত্রীরা যে সব যুক্তি দিয়েছেন এরাও তাই। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার নিজেকে মহৎ উদার প্রমাণ করার জন্য একটা ডায়লগ দিলেন যে পদ আঁকড়ে ধরে রাখতে পদে আসেননি, তবে নিয়োগকর্তা বললেই তিনি চলে যাবেন। আরে নিয়োগকর্তা বললে তো চলে যেতেই হবে, তখন আর কি উপায়? প্রত্যেকেই এমন কথা বলেন। এবং যে দাবিটি উঠেছে সেটা যৌক্তিক দাবি। শিক্ষা সচিবকে যদি প্রত্যাহার করা হয় তাহলে আপনি থাকবেন কোন নৈতিকতার ভিত্তিতে? আর প্রধান উপদেষ্টা ক্ষণে ক্ষণে নাটক রচনা করেন, কোনো ধরনের সমালোচনা, সরকারের কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি নিয়ে সমালোচনা তুমুল পর্যায়ে গেলে তিনি বলেন যে আমি আর থাকবো না এই পদে। বারণ করেছে কে? চলে যাওয়ার সময় এসে গেছে। এমন একটা ধারণা সারা দেশের মানুষ গিয়ে তার পায়ের কাছে লুটিয়ে পড়বে, না আপনাকে যেতে দেওয়া হবে না। নির্লজ্জতার চরম দৃষ্টান্ত স্থাপন করছেন এই কথিত নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। প্রকাশ্যে এখন কথাগুলো বলতে হবে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম লক্ষ্য করছি গত 2-3 দিন ধরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা, সেটি নিয়ে যে নাড়া দিয়েছে মানুষের মনে, হৃদয়ে, তার মধ্যে মিনিমাম কোনো নাড়া দিয়েছে? তাইনি তো। আমি শুধু প্রতিটি ঘন্টা গুনি, 3 দিন হয়ে গেল, 72 ঘন্টা হয়ে গেল। এই ভদ্রলোক এই বিমান দুর্ঘটনার, দেশের ইতিহাসে এত বড় দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে কোথাও দেখতে গেলেন না,
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন না। এমন রাজাকে আমরা আর কোথাও আর কখনো পেয়েছি দেশে? নিজেকে তিনি প্রাসাদ বন্দী করে রেখেছেন, চূড়ান্ত এক ভয়ের মধ্যে তিনি বসবাস করছেন, ভয় তার চারিদিক আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। কোটা সংস্কার আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতো 30 জুলাই 5 আগস্ট যেই সরকারের পতন হলো, সেই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার 4 দিন আগে 30 জুলাই তিনি আহতদের দেখতে গিয়েছিলেন হসপিটালে। তার জীবনটা তো ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে ছিল, তারপরেও তিনি গিয়েছিলেন। আর এই যে কথিত শান্তিতে বিজয়ী নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কি এমন রিস্কের মধ্যে আছেন যে তিনি কাউকে দেখতে গেলেন না আজ পর্যন্ত, এখনো পর্যন্ত? জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ মুখ ফসকে একটা সত্য উচ্চারণ করে ফেলেছেন। তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে উদ্দেশ্য করে কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ইঙ্গিত করে বলেছেন যে ওনার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব? দুঃখের বিষয় হচ্ছে উনি নিজে চিকিৎসা করাতে যান সিঙ্গাপুরে। এসব কথা বলে তো থলের বিড়াল বের হয়ে আসবে। আন্দোলনে উত্তাল বাংলাদেশ, পায়ের নিচে মাটি নেই অবৈধ ক্ষমতা দখলকারী ডক্টর ইউনূস এবং তার কুশীলবদের। অবস্থা বুঝতে পেরে দ্রুতগতিতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকছেন, আসেন ঐক্য করি। গোমর ফাঁস করে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অকপটেই স্বীকার করেছেন, যখনই এই সরকার পায়ের নিচে মাটি থাকে না তখনই ঐক্যের নামে আমাদেরকে ডাকে। কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এলডিপির সভাপতি শাহাদাত হোসেন সেলিম সহ অনেকেই মুখ খুলেছেন। আর বুঝতে কারু আর বাকি নেই যে এই সরকারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। আগ্নেয়গিরির অগ্নি উদ্গীরণ শুরু হয়ে গেছে। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, ওই ভদ্রমহিলা কোথায় যিনি খুব চিৎকার করে বলেছিলেন আসমান কাঁপে আপনাদের বুক কাঁপে না? জুলাই অগস্টের ঘটনাকে ঘিরে তিনি এভাবে সম্ভবত ক্ষমতাসীনদের দিকে অঙ্গুলি হেলন করেছিলেন। তিনি এখন কোথায়? সে সময় যারা মানবাধিকারের কথা বলতেন, এই মানবাধিকারের ফেরিওয়ালারা এখন কোথায়? যারা বিভিন্ন স্টেটমেন্ট দিতেন তারা এখন কোথায়? কোথায় সে শিক্ষক, রাজনীতিক, বুদ্ধিজীবী, সুশীল, তারা কোথায়? তারা কি ঘুমিয়ে পড়েছেন নাকি তাদের মুখে কুলু পেটে দেওয়া হয়েছে? সে প্রশ্নই এখন অনেকের কাছে। মাইলস্টোন স্কুল এবং কলেজের কোমলমতি বাচ্চাদের যে নির্মমতার শিকার হতে হয়েছে, সেখানে গিয়ে উদ্ধার কার্যে সাহায্য না করে উপদেষ্টারা সেখানে সমবিহারে গিয়ে তাদের সঙ্গে লোকজন নিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন যে শিক্ষার্থীরা বলছে যে ওনাদের কাজে আমরা উদ্ধার কাজে কাজ করতে পারিনি ওনাদের কারণে, ফলে আমাদের অনেক শিক্ষার্থী মারা গেছে শুধু উদ্ধার কার্যক্রম প্রপারলি করতে না পারায়। এবং সে ঘটনা ঘটিয়েছেন রাজনৈতিক দলের নেতারা এবং এই ইউনূস সরকারের উপদেষ্টারা সেখানে গিয়ে দল বেঁধে হই হুল্লোড় করে ছাত্রছাত্রী সহ উদ্ধারকারীদের কাজ বন্ধ রেখেছেন। এমনকি যাদের বাচ্চারা আটকে পড়েছে, পুড়ে গেছে বা পুড়ছে তখনও সেই সব গার্ডিয়ানদের আসতে দেওয়া হচ্ছে না। দাঁত কেলিয়ে হাসা, শো দেখানো উপদেষ্টা এবং ভণ্ড রাজনৈতিক ব্যক্তিরা সেখানে গিয়ে হাজির হয়েছেন। সেই নির্মমতার শিকার যারা, তারা রাতে কিভাবে লাশ সেখান থেকে নিয়ে আসা হয়েছে এই ঘটনা যারা প্রত্যক্ষদর্শী, সেই স্টুডেন্টদের, মেয়েদের হোস্টেলে আটকে রাখা হয়েছে, বাইরে তালা দিয়ে রাখা হয়েছে, যাতে বাইরে এসে তারা কোনো মাধ্যমে যেন প্রকাশ করতে না পারে যে কিভাবে এখান থেকে রাতে অ্যাম্বুলেন্সে বা অন্যান্য যানবাহনে লাশ নিয়ে যাওয়া হয়েছে, কারণ লাশ গোপনের গুরুতর অভিযোগ উঠেছে। তাদের সবচেয়ে বড় অভিযোগ যে এখানে এসে শো করতে গিয়ে আমাদের উদ্ধার কার্য ব্যাহত করায় আমাদের অনেক ভাই বোনরা মারা গেছেন এবং লাশ গায়েব করা, লাশের সংখ্যা কমিয়ে ফেলার অভিযোগ উঠেছে সেখানে। একই অবস্থা হাসপাতালে গিয়ে কোনো কাজ নাই, হাসপাতালে দল বেঁধে গিয়ে চিকিৎসায় বিঘ্ন ঘটানো হচ্ছে। এই নির্মমতা যারা দেখছেন তাদের বিবেক কোথায়? কোথায় সেই বিবেকের ফেরিওয়ালারা? কোথায় মানবাধিকারের ফেরিওয়ালারা? কোথায় সেই সুশীলরা? কোথায় সেই বুদ্ধিজীবীরা? কোথায় সেই রাজনীতিবিদরা? আপনাদের বিবেক কি একবারও কাঁপছে না? আসমান কাঁপলেও আপনাদের বিবেক কাঁপে না? কোমলমতি এই বাচ্চাদের নির্মম হত্যাকাণ্ডের পরে তাদের পাশে না দাঁড়িয়ে চট করে সুধী মহাজন বিজ্ঞাপন দিলেন, আসেন ত্রাণে টাকা দেন, অ্যাকাউন্ট সহ বিজ্ঞাপন দিয়ে দিলেন। কত বড় নির্লজ্জ হতে পারে মানুষ! বিগত 1 বছর ধরেই দেশের নাম মাত্র রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস, কিন্তু তিনি জানেন যে তিনি নিজেও হয়তো তার নিয়ন্ত্রণে নেই। কথিত স্বৈরাচারকে উৎখাত করে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে যারা আপনাকে রাস্তায় নামিয়েছিল তাদের হাত ধরে দেশ চলে গেছে এমন এক অদৃশ্য এবং অদ্ভুত শাসন ব্যবস্থার অধীনে, যার গোড়া কোথায় আর মাথা কোথায় কেউ বলতে পারছে না। কোথা থেকে আদেশ আসছে, কোথা থেকে নিষেধ আসছে, এই প্রশ্ন তো আপনার মনে আসছে না? দেশের মধ্যে যখনই সামান্য 2-1 জনও যদি একত্রিত হয়ে ক্ষমতা নিয়ে বা তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলে, ঠিক
তখনই তার যেন গদিটা টলে উঠে, যমুনা থেকে হাঁক পাড়েন। আর প্রায় সঙ্গে সঙ্গে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী শাসনতন্ত্রের নেতারা একযোগে গিয়ে হাজিরা দেন যমুনার বৈঠকখানায়। তারা গিয়ে যমুনার লনে ঘোরেন, হাসি মুখে ছবি তুলেন, কমলার জুস পান করেন, আর ফিরতে ফিরতে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের সামনে একটি মাত্র বিবৃতি দিয়ে বাসায় ফিরে আসেন। ওই একটাই কথা, আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদ রুখতে বদ্ধপরিকর। বরং এটাই অনেকে এখন বিশ্বাস করেন যে এটা আর কোনো ফ্যাসিবাদ বিরোধী লড়াই নয়, বরং যমুনায় গঠিত হয়েছে এক নতুন স্বৈরাচারের আর ফ্যাসিবাদী যৌথ মঞ্চ। 1 বছর হতে চলল ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়ে তথাকথিত ফ্যাসিবাদ হটানোর যে বিভৎস আর সন্ত্রাসী আয়োজন হয়েছিল বিগত জুলাই মাসে, তা আজ এক ভয়াবহ পরিণতিতে এসে দাঁড়িয়েছে। কথিত স্বৈরাচারকে উৎখাত করে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে যারা আপনাকে রাস্তায় নামিয়েছিল, তাদের হাত ধরে দেশ চলে গেছে এমন এক অদৃশ্য এবং অদ্ভুত শাসন ব্যবস্থার অধীনে, যার গোড়া কোথায় আর মাথা কোথায় কেউ বলতে পারছে না। আপনার মনেও নিশ্চয়ই আমারই মতো এরকম প্রশ্ন উঠছে যে দেশটা আসলে কে চালাচ্ছে, আর কিভাবেই বা চলছে দেশটা, কোথা থেকে আদেশ আসছে, কোথা থেকে নিষেধ আসছে। এই প্রশ্ন তো আপনার মনে আসছে না? চলুন উত্তর খোঁজার চেষ্টা করি। বিগত 1 বছর ধরেই দেশের নামমাত্র রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস, কিন্তু তিনি জানেন যে তিনি নিজেও হয়তো তার নিয়ন্ত্রণে নেই। দেশ তো দূরের কথা, দেশের মধ্যে যখনই সামান্য 2-1 জনও যদি একত্রিত হয়ে ক্ষমতা নিয়ে বা তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলে, ঠিক তখনই তার যেন গদিটা টলে উঠে, চেয়ারটা একদম এরকম ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তেই তিনি তার পোষা রাজনৈতিক প্রাণীর মতো আয়রে আমার লালু ভুলু কালু টুলুরা বলে যমুনা থেকে। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতিটি কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে এনসিপি নেতাদের উপর যে বিভিন্ন প্রভাব পড়তেছে, শিক্ষার্থীরা যে আবারও জেগে উঠেছে, এইগুলো নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলোর সাথে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি, এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টিপে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।